আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা জানো যে ডিসেম্বর মাসে তোমাদের বার্ষিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেই বার্ষিক মূল্যায়ন পরীক্ষার জন্য তোমাদের যে মূল্যায়ন পদ্ধতি হতে পারে সেই সম্পর্কিত আমরা যে ভিডিওগুলো দিয়েছি সেখান থেকে তোমরা জেনেছো যে তোমাদের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন, রচনামূলক প্রশ্ন, এক কথায় উত্তর এগুলো থাকতে পারে। তো আজকে আমরা এই ধরনের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আজকে এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের পঞ্চম অধ্যায় বিবরণ লিখি বিশ্লেষণ করি এই অধ্যায়ের উপর একটা সাজেশন দিব। তো পুরো ভিডিওটা দেখো, আশা করি অনেক কিছু জানতে পারবে এবং এই অধ্যায় থেকে অনেক কিছু শিখতে পারবে। তোমরা কী ধরনের প্রশ্ন আসতে পারে তারও একটা আইডিয়া পাবে। পঞ্চম অধ্যায় বিবরণ লিখি বিশ্লেষণ করি। প্রথমে আমরা দেখব কিছু বহু নির্বাচনী প্রশ্ন এবং তার উত্তর। 1 নম্বর, কোনো স্থান, বস্তু, প্রাণী, স্থাপনা, ঘটনা, ছবি, ব্যক্তিগত অভিজ্ঞতা, উপলব্ধি ইত্যাদি যে কোনো বিষয়ের বর্ণনা দেওয়া হয় তাকে কি বলে? ক, বিবরণমূলক লেখা, খ, বিশ্লেষণমূলক রচনা, গ, তথ্যমূলক রচনা, নাকি ঘ, প্রায়োগিক লেখা? সঠিক উত্তর হচ্ছে ক নম্বর, বিবরণমূলক লেখা। 2 নম্বর প্রশ্নে আছে উপলব্ধি শব্দের অর্থ কী? আবেগ, অনুভূতি, দুঃখ, নাকি জ্ঞান? সঠিক উত্তর হচ্ছে উপলব্ধি শব্দের অর্থ হচ্ছে অনুভূতি। ঠিক আছে। এরপর দেখো 3 নম্বর প্রশ্নটা হচ্ছে প্রতিকৃতির সমার্থক শব্দ কোনটি? প্রতিমূর্তি, প্রতিক্রিয়া, বিচক্ষণতা, নাকি প্রকৃতি? তো সঠিক উত্তর হবে ক নম্বর, প্রতিমূর্তি। 4 নম্বর প্রশ্নে আছে যারা ছবি তোলেন তাদেরকে কি বলা হয়? শিল্পাচার্য, চিত্রশিল্পী, চিত্রগ্রাহক, নাকি শিল্পী? এর সঠিক উত্তর হবে গ নম্বর, চিত্রগ্রাহক। 5 নম্বরে আছে বিবরণমূলক রচনার শিরোনাম দিতে হয় কি অনুযায়ী? ক, বিষয় অনুযায়ী, খ, চরিত্র অনুযায়ী, গ, তথ্য অনুযায়ী, নাকি ঘ, বিশ্লেষণ অনুযায়ী? এই সঠিক উত্তর হবে ক নম্বর, বিষয় অনুযায়ী। 6 নম্বর প্রশ্নে আছে উপাত্তকে বিশ্লেষণ করার পর যখন বাক্যে প্রকাশ করা হয় তখন তা কিসে পরিণত হয়? তথ্যে, উপাত্তে, তত্ত্বে, নাকি মডেলে? এই সঠিক উত্তর হবে ক নম্বর, তথ্যে। 7 নম্বর, তথ্য কয় রকমের হতে পারে? 4, 2, 3, নাকি 1? সঠিক উত্তর হবে খ নম্বর, দুই রকম হতে পারে। 8 নম্বরে আছে সারণী অর্থ কী? সারণী অর্থ অঙ্ক, সংখ্যা, হিসাব, নাকি তালিকা? তো সঠিক উত্তর হবে ঘ নম্বর, সারণী অর্থ হচ্ছে তালিকা। পরবর্তী প্রশ্ন দেখো 9 নম্বরে আছে ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এটি কোন ধরনের তথ্যের নমুনা? সংখ্যামূলক তথ্য, বর্ণনামূলক তথ্য, অর্থনৈতিক তথ্য, নাকি পরিসংখ্যান তথ্য? এটা হচ্ছে একটা খ নম্বর, বর্ণনামূলক তথ্য। 10 নম্বরে আছে কোনটি সংখ্যামূলক তথ্য? ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত, ঢাকার গুলিস্তান থেকে সদরঘাটের দূরত্ব 2.6 কিলোমিটার, পদ্মা সেতুর যোগে দক্ষিণবঙ্গে যাওয়া যায় এখন অনেক সহজ হয়েছে, লালবাগের কেল্লা আমাদের উল্লেখযোগ্য কীর্তি। সঠিক উত্তর হচ্ছে খ নম্বর, ঢাকার গুলিস্তান থেকে সদরঘাটের দূরত্ব 2.6 কিলোমিটার। এটা হচ্ছে তথ্যমূলক একটা সংখ্যামূলক তথ্য। ঠিক আছে। এ পর্যায়ে আমরা দেখব শিক্ষার্থীরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর। প্রশ্ন 1, কাকে চিত্রশিল্পী বলা হয়? যারা ছবি আঁকেন তাদের চিত্রশিল্পী বলা হয়। প্রশ্ন 2, যারা ছবি তোলেন তাদের কী বলা হয়? যারা ছবি তোলেন তাদের চিত্রগ্রাহক বলা হয়। প্রশ্ন 3, সাধারণভাবে ছবির বিষয় কী? সাধারণভাবে ছবির বিষয় হলো মানুষের প্রতিকৃতি, জনজীবন, প্রাকৃতিক দৃশ্য ও পরিবেশের বিভিন্ন উপাদান। প্রশ্ন 4, ছবির মধ্য দিয়ে কিসের প্রতিফলন ঘটে? ছবির মধ্য দিয়ে চিত্রশিল্পী ও চিত্রগ্রাহকের দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটে। প্রশ্ন 5, ছবি কাদের মনে প্রতিক্রিয়া তৈরি করে? ছবি দর্শকের মনে প্রতিক্রিয়া তৈরি করে। প্রশ্ন 6, কী দেখে দর্শকের মনে প্রতিক্রিয়া সৃষ্টি হয়? ছবি দেখে দর্শকের মনে প্রতিক্রিয়া সৃষ্টি হয়। প্রশ্ন 7, বিবরণমূলক ভাষায় কী উপস্থাপন করা হয়? চিত্রশিল্পী ও চিত্রগ্রাহকের দৃষ্টিভঙ্গি এবং দর্শকের প্রতিক্রিয়া বিবরণমূলক ভাষায় উপস্থাপন করা হয়। প্রশ্ন 8, মুক্তিযুদ্ধে অবদানস্বরূপ নারীদেরকে কোন উপাধিতে ভূষিত করা হয়েছে? মুক্তিযুদ্ধে অবদানস্বরূপ নারীদেরকে বীরাঙ্গনা উপাধিতে ভূষিত করা হয়েছে। প্রশ্ন 9, নদীতে বর্জ্য ফেলার কারণে কী হয়? নদীতে বর্জ্য ফেলার কারণে নদী দূষণ হয়। প্রশ্ন 10, নদী দূষণ রোধে আমাদের করণীয় কী? নদী দূষণ রোধে আমাদের করণীয় হচ্ছে খাবারের উচ্ছিষ্ট, পলিথিন, প্লাস্টিক বোতল, খাবার প্যাকেট ইত্যাদি পানিতে না ফেলা এবং অন্য কোনো উপায় যাতে পানি দূষণ না ঘটে সেদিকে খেয়াল রাখা। প্রশ্ন 11, অপরিচ্ছন্ন বর্জ্য জনজীবনের জন্য কী স্বরূপ? অভিশাপ স্বরূপ। প্রশ্ন 12, ঢাকার গুলিস্তান থেকে সদরঘাটের দূরত্ব কত কিলোমিটার? 2.6 কিলোমিটার। প্রশ্ন 13, ঢাকা কোন নদীর তীরে অবস্থিত? বুড়িগঙ্গা নদীর তীরে। প্রশ্ন 14, তথ্য বিশ্লেষণ করে কী পাওয়া যায়? নতুন তথ্য পাওয়া যায়। প্রশ্ন 15, সংখ্যামূলক ও বর্ণনামূলক তথ্য কোথায় দেখা যায়? বই এবং সংবাদপত্রে সংখ্যামূলক ও বর্ণনামূলক তথ্য দেখা যায়। প্রশ্ন 16, ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এটি কোন ধরনের তথ্যের নমুনা? এটা একটা বর্ণনামূলক তথ্যের নমুনা। প্রশ্ন 17, দৈনন্দিন জীবনে আমরা কীভাবে সিদ্ধান্ত গ্রহণ করি? দৈনন্দিন জীবনে আমরা সাধারণত বিভিন্ন ধরনের ঘটনা, সংবাদ, পরিস্থিতি, ছবি, সাহিত্যের বিভিন্ন উপাদান, অন্যের মতামত ইত্যাদি বিশ্লেষণ করে সিদ্ধান্ত গ্রহণ করে থাকি। এরপর যে আমরা দেখব কিছু বর্ণনামূলক প্রশ্ন এবং তার উত্তর। 1 নম্বরে আছে
বিবরণমূলক লেখার ক্ষেত্রে যেসব বিবেচ্য বিষয় রয়েছে সেগুলো তুলে ধরো। এর উত্তরে লেখা যেতে পারে যে বিবরণমূলক লেখার ক্ষেত্রে বিবেচ্য বিচরণ লেখার কোনো নির্দিষ্ট নিয়ম নেই। দৃষ্টিভঙ্গি ও লেখার ধরন এক এক ব্যক্তির এক এক রকম বলে একই বিষয় নিয়ে দুজন লেখক লিখলে তা ভিন্নতর হবেই। তবে বিবরণ লিখতে সাধারণ কিছু নিয়ম মেনে চলতে হয়। সেই নিয়মগুলো কি? প্রথমেই লেখার বিষয় নির্বাচন বা নির্ধারণ করতে হবে। নির্বাচিত বিষয়টি সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। লেখা শুরুর আগে ভালো করে বিষয়টি সম্পর্কে তথ্য সংগ্রহ ও পর্যবেক্ষণ করতে হবে। নির্বাচিত বিষয়টির কোন কোন দিক দিয়ে লেখা যায় সেগুলো ভাবতে হবে। লেখার সময় কী, কেন, কীভাবে ইত্যাদি প্রশ্ন করে এর জবাব খুঁজতে হবে। বিবরণ লেখায় ধারাবাহিকতা বজায় রাখতে হবে। বিবরণ আবেগবর্জিত সহজ সরল ভাষায় লিখতে হবে। এ ধরনের লেখায় আবেগ প্রকাশের বিষয়টি মুখ্য না হলেও ব্যক্তিগত অনুভূতির ক্ষেত্র বিশেষে তা যুক্ত হতে পারে। লেখার মূল বিবরণের শুরু এবং শেষ হতে হবে আকর্ষণীয়। বিষয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ, সংক্ষিপ্ত, সুন্দর ও অর্থবহ একটি শিরোনাম দিতে হবে। আমাদের দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, নিচের যে কোনো একটি বিষয়ে বিবরণমূলক লেখা প্রস্তুত করো। পদ্মা সেতু, মুক্তিযুদ্ধ জাদুঘর এবং বই উৎসব। তো আমরা তিনটা নমুনা দেখি। প্রথমে দেখব পদ্মা সেতু নিয়ে একটি বিবরণমূলক রচনা। পদ্মা সেতু বাংলাদেশের পদ্মা নদীর উপর নির্মাণাধীন একটি বহুমুখী সেতু প্রকল্প। কোনোরকম বিদেশি সাহায্য ছাড়াই প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টা ও সম্পূর্ণ দেশীয় অর্থায়নে নির্মিত হয়েছে দেশের সর্ববৃহৎ এই মেগা প্রকল্প। এর পূর্ব পারে মুন্সিগঞ্জের লৌহজং এবং পশ্চিম পারে শরীয়তপুর ও মাদারীপুর। এই সেতুর মোট দৈর্ঘ্য ৬,১৫০ মিটার এবং প্রস্থ ১৮.১০ মিটার। এটি নির্মাণ কাজ করেছে চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড। প্রকল্পের বিভিন্ন কাজে ২,০০০ বিদেশি সহ প্রত্যক্ষভাবে ২০,০০০ লোক সম্পৃক্ত ছিল। এই সেতুর মাধ্যমে ঢাকাসহ দেশের পূর্বাঞ্চলের সঙ্গে সড়ক পথে সরাসরি যুক্ত হয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের ১৯টি জেলা এবং রেলপথে যুক্ত হবে অধিকাংশ জেলা। ২৫শে জুন ২০২২ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সেতুর শুভ উদ্বোধন করেছেন। ২৬শে জুন ২০২২ থেকে যানবাহন চলাচল শুরু হয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে এবং কোটি কোটি মানুষের জীবনযাত্রার মান পরিবর্তনে পদ্মা সেতুর গুরুত্ব অপরিসীম। এই সেতুটি পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় ও ঐতিহাসিক নিদর্শন এবং সচল অর্থনীতির সফল চাবিকাঠি। পদ্মা সেতু নির্মাণের মাধ্যমে বাংলাদেশ একটি নতুন যুগে প্রবেশ করেছে। সবচেয়ে বড় কথা, পদ্মা সেতু হলো বাংলাদেশের মানুষের আশা, আত্মবিশ্বাস, নিষ্ঠা ও প্রতীতির অত্যুজ্জ্বল প্রতীক। এরপর দেখো পরবর্তী বিবরণমূলক রচনাটা হচ্ছে কি, মুক্তিযুদ্ধ জাদুঘর। মুক্তিযুদ্ধ বাঙালি জাতির জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। মুক্তিযুদ্ধের ইতিহাস বাঙালি জাতির কাছে স্বর্ণময় এক গৌরবোজ্জ্বল অধ্যায়। আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস, ঐতিহ্যকে সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মকে তা জানানোর জন্য সম্পূর্ণ বেসরকারি উদ্যোগে ১৯৬৬ সালের ২২শে মার্চ ঢাকাস্থ সেগুনবাগিচায় প্রতিষ্ঠা করা হয় মুক্তিযুদ্ধ জাদুঘর। সেটি এখন আগারগাঁওয়ে নিজস্ব ভবন স্থানান্তরিত হয়েছে। বাংলাদেশের গৌরবময় মুক্তিযুদ্ধ সংক্রান্ত তথ্য, প্রমাণ, বস্তুগত নিদর্শন, রেকর্ডপত্র ও স্মারক চিহ্নসমূহ সংগ্রহ, সংরক্ষণ ও প্রদর্শনের সুব্যবস্থা আছে এখানে। মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রবেশপথের মুখেই রয়েছে শিখা চির অম্লান তারকা আকৃতির একটি বেদির উপর জ্বলছে শিখা অনির্বাণ। ৯তলা ভবনের তৃতীয়, চতুর্থ, পঞ্চম তলায় রয়েছে প্রদর্শনী গ্যালারি। প্রথম গ্যালারির নিদর্শনগুলো দুটি পর্বে বিন্যস্ত। প্রথম পর্বে প্রদর্শিত হয়েছে বাংলার হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতি। দ্বিতীয় পর্বে প্রদর্শিত হয়েছে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে বিভিন্ন সংগ্রামের চিত্র। দ্বিতীয় গ্যালারিতে তুলে ধরা হয়েছে পাকিস্তান আমলের ইতিহাস। তৃতীয় গ্যালারিতে প্রদর্শিত হয়েছে ১৯৭১ সালের অসহযোগ আন্দোলন, ২৫শে মার্চ রাতের সংঘটিত গণহত্যা, স্বাধীনতার ঘোষণা, প্রাথমিক প্রতিরোধ, শরণার্থীদের জীবনচিত্র। চতুর্থ তলা ৩টি গ্যালারি সাজানো হয়েছে মুক্তিযুদ্ধের বিভিন্ন তথ্য, প্রমাণ ও চিত্র দিয়ে। প্রতিটি গ্যালারিতে আছেন একজন চৌকস গাইড। মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস ঐতিহ্য সম্পর্কে দেশের মানুষকে সচেতন করতে মুক্তিযুদ্ধ জাদুঘর বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। মুক্তিযুদ্ধ জাদুঘরে সংগৃহীত স্মারক সংখ্যা প্রায় ২৫,০০০। মুক্তিযুদ্ধ জাদুঘর বিশ্বের আরও ৮টি দেশের সমভাবাপন্ন জাদুঘরের সঙ্গে মিলে ইন্টারন্যাশনাল কোয়ালিশন অফ হিস্টোরিক মিউজিয়াম অফ কনসার্ট গঠন করেছে। মুক্তিযুদ্ধ জাদুঘর আমাদের মহান মুক্তিযুদ্ধের গৌরবময় জাতীয় ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ স্মৃতিস্মারক দলিলপত্রের একমাত্র সংগ্রহশালা। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন মুক্তিযুদ্ধের ইতিহাস সঠিকভাবে জানতে পারে, ভুলে না যায়, সেই লক্ষ্যেই মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠিত ও পরিচালিত হয়ে আসছে। এরপর যেটা আছে বই উৎসব, এই সম্পর্কে একটা বিবরণমূলক রচনা দেখব আমরা এখন। বই উৎসব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একটি উদ্যোগ। এই উৎসবটি প্রতি বছর ১ জানুয়ারি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ১ম থেকে ৫ম শ্রেণী এবং শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করার মধ্য দিয়ে উদযাপিত হয়। এই পাঠ্যপুস্তক বিতরণী উৎসবই বই উৎসব নামে পরিচিত। পাঠ্যপুস্তকের সংকট কমাতে এবং শিক্ষার্থীদের হাতে বছরের শুরুতেই পাঠ্যপুস্তক পৌঁছে দিতে ২০০৯ সালে বাংলাদেশ সরকার বিনামূল্যে পাঠ্য বই বিতরণের সিদ্ধান্ত নেয়। ২০১০ সালের ১ জানুয়ারি বই উৎসব উদ্বোধন করা হয়। সেই বছর প্রায় ২৯৬ কোটি ৭ লাখ টাকার বই বিতরণ করা হয়। স্কুল থেকে ঝরে পড়া এবং টাকার অভাবে
বই কিনতে না পারা শিক্ষার্থীদের মধ্যে নতুন আশার আলো দেখায় এই বই উৎসব। সরকারের এই মহৎ উদ্যোগ গত 14 বছর সফলতার সাথে বাস্তবায়িত হচ্ছে। বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গৃহীত এই বই উৎসব শহর থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত একই দিনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছে। নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই, তাদের আনন্দ উৎসলতা চারদিক মুখর। এ যেন এক অপরূপ দৃশ্য। 1990 সালে বিদ্যালয়ে ভর্তি হওয়া শিশুর শতকরা হার ছিল 61%, বর্তমানে তা উন্নীত হয়েছে শতকরা 97.7%। বিনামূল্যে পাঠ্য বই বিতরণ সবার জন্য শিক্ষা আরও সহজ এবং গতিশীল করে দিয়েছে। আমরা আরেকটা প্রশ্ন রেখেছি, 3 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে বিশ্লেষণমূলক লেখার পদ্ধতি বা কৌশল সম্পর্কে লেখো। বিশ্লেষণমূলক লেখার পদ্ধতি বা কৌশল। বিশ্লেষণমূলক লেখা রচনার জন্য লেখকের বিষয়ভিত্তিক জ্ঞান অর্জন করতে হবে। বিশ্লেষণমূলক লেখা রচনার জন্য পর্যাপ্ত পরিমাণে তথ্য উপাত্ত সংগ্রহ করতে হবে। তথ্য উপাত্ত সংগ্রহে সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে। তথ্য উপাত্ত বিশ্লেষণে বক্তব্য বিষয়ে নিজের স্পষ্ট ধারণা থাকতে হবে। বিশ্লেষণটি সৃজনশীল ও অভিনব উপস্থাপন শৈলীর মাধ্যমে প্রকাশ করতে হবে। বিশ্লেষণমূলক লেখা বর্ণনাধর্মী হতে হবে এবং তা সৃজনশীলতা ও দক্ষতার সাথে উপস্থাপন করতে হবে। শিক্ষার্থীরা, এই ছিল আজকে আলোচনা। আমরা পরবর্তী পর্বে হচ্ছে 6ষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব। এতক্ষণ তোমরা দেখলে 8ম শ্রেণীর বাংলা বইয়ের 5ম অধ্যায়ের লিখিত বিবরণ লিখি এবং বিশ্লেষণ করি বার্ষিক পরীক্ষার জন্য সাজেশন। এখানে আমরা বিভিন্ন ধরনের প্রশ্নের ধরন নিয়ে আলোচনা করেছি এবং কিছু নমুনা প্রশ্ন দেখেছি। তো আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। তো আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।